আসলে রুমিন ফারহানা চাইলে গুন্ডা নিয়ে আসতে পারতেন, কিন্তু যতটুকু আমি জানি, যতটুকু আমি দেখেছি, সেখানে তো গুন্ডা নিয়ে এসেছেন। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24 পরবর্তী সময়ে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু অনেক বেশি সচেতন হয়ে গিয়েছে। তাদেরকে কিন্তু শুধু টাকা দিয়ে কিনে ফেলা তো সহজ না। তারা কিন্তু অত মানে সস্তা না। তাদের একটা ভোট কিন্তু অনেক বেশি মূল্যবান, তারা সেটা জানে। এবং আমি আশা করছি যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ভাই এবং বোন তারা শুধুমাত্র কারো ফাঁকা বুলি, কারো হচ্ছে টাকা, কারো হচ্ছে হুমকি, এগুলোতে ভয় পাবেন না। এবং তারা হচ্ছে নিজেদেরকে বিক্রি করে দিবেন না। তারা তাদের মূল্যবান ভোটটি তাদের মাথায় খাটিয়ে বিবেচনা করে সঠিক প্রার্থীকে দিবেন। আর এই যে হচ্ছে আপনারা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে আপনারা যেই প্যানেলগুলো প্রচারণা করছে, সেখানে এসে তারা আপনার নারীদেরকে হেনস্থা করছেন, সেখানে এসে আপনারা ব্যানার পোস্টার এগুলোকে নষ্ট করে দিচ্ছেন। এগুলো হচ্ছে নেতিবাচক আচরণ এবং আমরা এগুলোর মানে না করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ আপনি যখন একজন বোরকা পরা নারীকে আপনি যখন হেনস্থা করেন, এটিও যেমন দৃষ্টিকটু, তেমন ওয়েস্টার্ন পরা একটা নারীকে যখন আপনি হেনস্থা করেন, সেটিও দৃষ্টিকটু। তো আমরা চাই যে নারীদের জন্য একটা সুন্দর সুষ্ঠু ক্যাম্পাস, যেখানে তার যেটা ইচ্ছা সে সেভাবে চলবে, চলাফেরা করবে এবং সে সেফ ফিল করবে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যখন ডাকসুটা চলে আসছে, এই সময় কিন্তু মেয়েরা বিভিন্ন ভাবে সাইবার বুলিং এর শিকার হচ্ছে, তাদেরকে স্লাট-শেমিং করা হচ্ছে, তাদেরকে কিন্তু আসলে তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে। তো আসলে এই ব্যাপারগুলোকে আমরা আসলে খুবই নেতিবাচকভাবে দেখছি এবং আমরা মেয়েদেরকে বলবো তারা যাতে তাদের মনোবল না হারিয়ে ফেলে এবং আমরা আইনি যে ব্যবস্থাগুলো তাদেরকে নেওয়ার কথা বলবো। এবং আসলে বিভিন্ন রাজনীতি চর্চার কারণে কিন্তু এরকম হয়। আমরা দেখি যে শিবিরের অনেক বট আইডি রয়েছে, ছাত্রদের অনেক বট আইডি রয়েছে এবং সেখান থেকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে এসে কিন্তু তারা হচ্ছে আক্রমণ চালায়। তো এই ব্যাপারগুলোর জন্য আমি হচ্ছে প্রশাসনকে বলবো তারা যাতে হচ্ছে মানে স্টেপ নেয় এবং আমি নির্বাচন কমিশনকে বলবো তারা যাতে হচ্ছে সুন্দর ব্যবহার আসলে করে। কারণ আমরা তাদের মধ্যে পক্ষপাতিত্বের ব্যবহার দেখতে পাচ্ছি। কারণ শিক্ষার্থীরা কিন্তু মেয়ে শিক্ষার্থীর কথা যদি আমি এখানে বলি, মেয়েরা কিন্তু বিভিন্ন এবারের ডাকসুতে কিন্তু সেন্ট্রালে তারা নিজেদেরকে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেছে এবং তারা কিন্তু মেইন স্ট্রিমিং এ আসার চেষ্টা করছে। সেক্ষেত্রে যদি আমরা দেখি প্রচারণার ক্ষেত্রে যদি ছেলে শিক্ষার্থীরা এক হল থেকে আরেক হলে গিয়ে ইজিলি প্রচারণা করতে পারে, কিন্তু মেয়েরা কিন্তু সেটি পারছে না। এবং এটি না পারার যে একটা ক্ষেত্রে যে বৈষম্য তৈরি হয়েছে, সেটি আসলে নিরসন করা দরকার এবং মেয়েদের প্রচারণার ক্ষেত্রে এই ব্যাপারগুলো অনেক ইজি করা দরকার এবং নির্বাচন কমিশনকে এই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত এবং অতি সত্বর হচ্ছে মেয়েদের জন্য প্রচারণার যে সুযোগটি সেটি করে দেওয়া উচিত। কারণ আমরা এটা শুনতে পাচ্ছি যে নির্বাচনী প্রচারণা করতে হলে যে হলে গিয়ে করবে সেই হলে প্রভোস্টের কাছ থেকে 24 ঘন্টা আগে মেয়েরা পারমিশন নিবে, তারপরে গিয়ে প্রার্থী প্রচারণা করবে। তো এই ব্যাপারগুলো আসলে একটা প্রহসন এবং বৈষম্য, কারণ ছেলেদের বেলায় কিন্তু সেই নিয়মগুলো খাটছে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি তারা মেয়েদের জন্য প্রচারণার পরিবেশটা যদি নিশ্চিত না করে, তাহলে কিন্তু মেয়েরা যে এই যে কেন্দ্রীয় সংসদের গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভিপি, জিএস, এজিএস সব জায়গায় কিন্তু মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করছে, সেখানে কিন্তু তাদের আসার যে সুযোগটি সেটা কিন্তু কমে যাচ্ছে। কারণ একটা দিন চলে যাচ্ছে এবং তাদের প্রচারণা থেকে তারা পিছিয়ে পড়ছে। তো এই ব্যাপারগুলো অতি সত্বর করা উচিত। এবং আমরা আরো দেখতে পাই যে ক্যাম্পাসে কিন্তু বিভিন্ন প্যানেল কিন্তু প্রচারণা করছে এবং আসলে নির্বাচন কমিশনের থেকে কিন্তু সেই ধরনের কোনো সুস্পষ্ট মানে দিক নির্দেশনা শুরুতে না থাকার কারণে কিন্তু তারা ভুল প্রচারণা করে ফেলেছে। কিন্তু যখন আবার নির্বাচন কমিশন সেটাকে সংশোধন করে তাদের নির্দেশনা দিয়েছে, তারপরে কিন্তু বিভিন্ন প্যানেলের লোকজন তারা কিন্তু তাদের নিজেদের যে ব্যানার, ফেস্টুন এগুলো কিন্তু সরিয়ে ফেলেনি। তো এগুলো কিন্তু সরিয়ে ফেলার জন্য কিন্তু প্রশাসনও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, সেটি নেওয়া উচিত, অতি সত্বর সেটি নেওয়া উচিত। এবং আমাদের যে আচরণবিধি যে রয়েছে নির্বাচনে, সেগুলো আমাদের মেনে চলা উচিত। আমরা দেখেছি যে মানে মনোনয়ন নেওয়ার দিনই হচ্ছে অনেকে আচরণবিধি ভঙ্গ করেছে। যেমন আমি যদি হামিম বাড়ি ভাইয়ের কথা বলি, ছাত্রদল প্যানেলে যিনি নির্বাচন করছেন, সে কিন্তু যেদিন মনোনয়ন নিতে যাবে সেদিনও কিন্তু 30 জন ছাত্রকে সাথে করে নিয়ে গিয়ে মনোনয়ন তোলার মাধ্যমে সে কিন্তু নির্বাচনী আচরণ ভঙ্গ করেছে। কিন্তু এটার বিপক্ষে আমরা কিন্তু কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা আমরা নিতে দেখিনি। আমরা কিন্তু দেখেছি যে ছাত্র শিবিরের হচ্ছে পোস্টারগুলো এখনো ঝুলছে এবং অন্যান্য প্যানেলের পোস্টারগুলো ঝুলছে। তো এইগুলো কেন এখনো প্রশাসন সরিয়ে নিচ্ছে না, সে ব্যাপারে আমরা কনসার্ন। এবং আমরা সকল ভোটারের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আপনারা প্রার্থী নির্বাচনের আগে কোন ব্যাপারগুলো আসলে আপনাদের দেখা উচিত। আপনাদের দেখা উচিত যারা আসলে বলছে যে নারী শিক্ষার্থীদেরকে বিশেষ করে বলবো, যারা বলছে যে তারা পরবর্তীতে নারী বান্ধব ক্যাম্পাস করার জন্য কাজ করবে, আগে আপনারা দেখেন যে তাদের প্যানেলে আসলে কয়জন নারী রিপ্রেজেন্টেটিভ রেখেছে, কয়জন নারী তাদের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেদিকে যদি তাকান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন প্যানেলে ভোট দেওয়া উচিত এবং কোন প্যানেলটা আপনার জন্য আসলে যোগ্য। কারণ অনেকেই বলছে যে তারা হচ্ছে পরবর্তীতে ক্ষমতায় আসার পরে তারা নারীদের নিয়ে কাজ করবে, কিন্তু এখন যখন ওখানে আপনার প্যানেলেই হচ্ছে নারীদের রিপ্রেজেন্টেশন নাই, তখন সেখানে এসে একজন পুরুষ কতটা নারীদের হয়ে কথা বলবে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী এবং পুরুষের সংখ্যা প্রায় কাছাকাছি, সেটা কিন্তু আসলে খুব সন্দেহ থেকে যায়। তো এই জন্যই আপনি ছাত্র শিবিরে
অন্যদিকে যদি তাকান সেখানে মাত্র 2জন নারী শিক্ষার্থী সেন্ট্রালে প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং আপনি যদি ছাত্র দলের ব্যানারের দিকে দেখতে চান সেখানে কিন্তু 2জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে আপনি যদি বাকছার সমর্থিত যদি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলে দেখতে চান সেখানে কিন্তু 7জন নারী শুধুমাত্র সেন্ট্রালেই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাহলে আপনি বেছে নেন যে আপনি আসলে কোন প্যানেলটা আপনার জন্য যোগ্য, এবং কারা আসলে শুধু মুখে কথা বলছে না, কারা সেগুলো ইমপ্লিমেন্টেশনের দিকে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনাদের ভাবা উচিত। এবং আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, অনেকে এখানে নিজেদেরকে প্রার্থী ঘোষণা করার পরে তারা বলছে যে তারা হচ্ছে অরাজনৈতিক, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু সে যখন নিজেকে প্রার্থী ঘোষণা করেছে সে কিন্তু সব থেকে বড় রাজনীতিটা করে ফেলেছে। কারণ ঢাকসু কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পুরো বাংলাদেশের হচ্ছে দ্বিতীয় সংসদ, এবং এখানে যারা আসবে তারা কিন্তু পরবর্তীতে লিডার হবে। তো সেখানে সে যখন এসে নির্বাচনে অংশগ্রহণ করছে সে তো রাজনীতি করছে, তো সেখানে সে যখন বলবে যে আমার কোনো রাজনৈতিক ইডিওলজি নাই, রাজনীতি নাই, তো সেটা তো আমরা জানছি না। কারণ অনেকে অনেকভাবে গুপ্তভাবে কিন্তু রাজনীতি করে যাচ্ছে, এবং সে কার এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে আসছে সেটা কিন্তু আপনারা জানেন না। তো আপনারা কারো হচ্ছে ফাঁকা বুলিতে হচ্ছে আপনারা গা ভাসিয়ে দিবেন না, আপনারা দেখে শুনে আর প্রতিটি প্রার্থীর হচ্ছে ত্যাগ তিতিক্ষা দেখে তাদের ক্যাম্পাসের আগে তাদের আসলে অবদান কি ছিল, তাদের ছাত্রলীগ থাকা অবস্থা তারা আসলে কখনো রাজুদের সামনে তাদের ব্যানার নিয়ে দাঁড়িয়েছে কিনা, তাদের অধিকারের প্রশ্নে তারা আসলে আপোষহীন ছিল কিনা, এবং তারা 24-এর আন্দোলন অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেই আন্দোলনে তাদের আসলে অবদান কেমন ছিল, সেই ব্যাপারগুলো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আপনারা ভোট দেবেন। যারা এসে বলছে আমি রাজনীতিক না, আপনারা খুশি হয়ে যাচ্ছেন, সেই আসলে সব থেকে বড় রাজনীতিটা করে নিচ্ছে আপনার থেকে। তো এই ব্যাপারগুলো আপনাদের অবশ্যই আমলে রাখতে হবে। তো সবার জন্য শুভকামনা। আমরা চাই যে প্রশাসন এই যে আচরণবিধি বিভিন্ন ভাবে প্রার্থীরা লঙ্ঘন করছে সে ব্যাপারে খুব অগ্রণী ভূমিকা পালন করুক, এবং সেগুলো মানে যথাযথ ব্যবস্থা তারা গ্রহণ করুক, এবং নারীদের জন্য প্রচারণার যে সুযোগ সেটিকে করে দিক। ধন্যবাদ। আসলে শুধু নির্বাচন কমিশনের ভিতরে যে এই ঘটনা শুধু নির্বাচন কমিশনের ভিতরেই নেই, আমাদের এই ঘটনা এতটাই ধিক্কারজনক যে আমাদের পুরো ক্যাম্পাসে আর পুরো বাংলাদেশের পুরো দেশের নিরাপত্তাকে হুমকির মুখে দিচ্ছে। যে একটা নির্বাচন কমিশনের ভিতরে নির্বাচন কমিশনারের সামনে এক পার্টির লোক আরেক পার্টি যেই হোক যেই সিঙ্গেল পার্সনই হোক, তার কোনো ভুল থাকলে সেটা নির্বাচন কমিশনার দেখবে, কিন্তু কেউ কারো গায়ে হাত তোলার ভায়োলেন্স করার অধিকার রাখে না এই দেশে। ঠিক আছে, আমাদের এই সরকার আমরা সরকারকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছিলাম, কিন্তু এই সরকারের দুর্বলতা আমাদের চোখে বারবার আসছে। ঠিক আছে, তারা নিরাপত্তা দিতে পারছে না, এদেশের মানুষের নিরাপত্তা দিতে পারছে না, এদেশের মানুষের যে বেসিক নিড, ঠিক আছে, মানুষ প্রথমতই চায় নিরাপদ একটা জীবন, সেটাই দিতে পারছে না। আর নির্বাচন কমিশনে যেখানে মারামারি হচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া তো অনেক দূরের কথা। তাই আমি মনে করি এই ধরনের ঘটনা নিয়ে সরকারকে আরো সচেতন এবং আরো সজাগ হওয়া উচিত। আসলে রুমিন ফারহানা চাইলে গুন্ডা নিয়ে আসতে পারতেন, কিন্তু যতটুকু আমি জানি, যতটুকু আমি দেখেছি, সেখানে তো গুন্ডা নিয়ে এসেছেন। ঠিক আছে, তো এটা নিয়ে আর কিছু বলতে চাই না, আসলে অস্পষ্ট কিছু নিয়ে কমেন্ট করছি না। কিন্তু সেখানে যে মারামারিটা হয়েছে এটা লজ্জাজনক। ঠিক আছে, তোফায়েল ভাইকে যাকে মারা হয়েছে সেটা আসলে লজ্জাজনক, এবং রুমি ফারহানা যদি তার লোকবল দিয়ে সেখানে মেরে থাকে সেটা আসলে লজ্জাজনক, এবং প্রশাসনের উচিত সঠিক এবং যথাযথ স্টেপ নেওয়া থাকবে। পুলিশের আসলে এই দুর্বলতা আমরা প্রতিনিয়ত দেখছি, প্রতিনিয়ত। সেখানে নির্বাচন কমিশনে তো সেটা আসলে অনেক বড় ফিগার যারা মারামারি করেছে, তাদের ঠেকানো তো বাদ দিয়ে আমরা রাস্তাঘাটেও দেখি এখন চোরবাটপার বা ছিনতাইকারীরা পুলিশের সামনে ছিনতাই করে দৌড় দিচ্ছে, পুলিশ সেটা প্রতিহত করতে পারছে না। তো পুলিশের এই দুর্বলতা কাটিয়ে উঠতে পুলিশকে যথাযথভাবে ইন্সপায়ার করা উচিত, ট্রেনিং দেওয়া উচিত, যেটা আমরা বিগত সময়ের যে পুলিশরা ছিল তারা আসলে এখন ভীত, কিংবা অনেক পুলিশই সরে গেছে, নতুন পুলিশ এসেছে, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত, তাদের ইন্সপায়ার করা উচিত। কিন্তু এই সরকার আসলে ওরকম কোন স্টেপ নিচ্ছে না যেটা আইন শৃঙ্খলা বাহিনীকে আরো মজবুত এবং শক্ত করে তুলবে। না, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার জন্য যে পরিবেশ এই দেশের দরকার সেই পরিবেশ নাই, কিন্তু আমি চাই যেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হোক। কারণ হচ্ছে এই ধরনের সরকার, মানে সরকারের হয় শক্ত হতে হবে, আরো জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নয়তো তার নির্বাচন দেওয়া উচিত। কারণ একটা নির্বাচনী সরকার আসলে জনগণের নিরাপত্তা অ্যাটলিস্ট থাকে, কারণ সেখানে তাদের একটা দল থাকে, দল কর্তৃক হচ্ছে তারা পরিচালনা করে দেশ, তখন প্রতিনিধি থাকবে প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা জেলায়, প্রতিটা হচ্ছে আসনে প্রতিনিধি থাকবে, তখন একটা নিরাপদ দেশ হয়তো আমরা গঠন করতে পারবো। আরেকটা বিষয় আমি কথা বলতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে, যে প্যানেলটা আসলে, যে মূলত একটি প্যানেল আছে যারা আমাদের দেশকে ধারণ করে না, আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করে না, যারা আমাদের দেশকে নিজের মনে করে না, আমাদের দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, তাদের যেন আমরা প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে আমরা তাদের দেখতে চাই না। কারণ এটা আমাদের জন্য লজ্জা যে আমাদের দেশকে ধারণ করতে পারে না, সে কিভাবে একটা মানে আমাদের
প্রধান প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবে। প্রথমত তাদের দেশকে ধারণ করতে হবে। যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে সে যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রতিনিধি হয়, তাহলে সেটা আমাদের জন্য প্রচুর লজ্জার বিষয়। ঠিক আছে, আমি শিক্ষার্থীর জন্য অনুরোধ করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই বিবেক সম্পন্ন, তারা বিবেচনা করেই তাদের ভোটটা দিবেন। তারা তাদের তাদের ফিলোসফি, তাদের আদর্শতে বলা আছে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। ঠিক আছে, তাদের সেটা আপনারা একটু খোঁজ করলেই কিংবা একটু দেখলে তাদের তাদের পূর্ববর্তী যে ইন্টারভিউ, তাদের কথাবার্তায় উঠে আসে সেগুলা। ঠিক আছে, এখন হয়তো তারা একটু প্রিটেন্ড করছে যে না, তারা মুক্তিযুদ্ধ পক্ষে, কারণ তাদের ভোট লাগবে, শিক্ষার্থীদের সামনে তারা একটু প্রিটেনশিয়াস। কিন্তু আপনারা এই ডাকসুর ঘোষণার আগের যদি কিছু ক্লিপ দেখেন, ডাকসুর ঘোষণার আগে তাদের ব্যবহার দেখেন, তখন আপনারা দেখতে পারবেন তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই কিছু মানে প্রজেক্ট করেছে বা কিছু কথাবার্তা তাদের উঠে এসেছে যেগুলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যাচ্ছে।